মা, এই নিন, আজকে চা করিনি, আপনার জন্য শরবত নিয়ে এসেছি। ডাক্তারবাবু বলেছেন রোজ ঘুম থেকে উঠে খালি পেটে আপনাকে 1 গ্লাস করে জল খেতে, তাহলেই আপনার শরীরটা সুস্থ থাকবে। নিন, এখন তাড়াতাড়ি করে জলটা খেয়ে নিন তো, কিছুক্ষণ পরে আমি চা দেব। ধুর ধুর, ঘুম থেকে উঠে ঘুমটা ছাড়ানোর জন্য চাটা খুব জরুরি। তুমি এই ডাক্তারের কথা নিয়ে বসে থেকো না তো। ওই রকম ওরা অনেক কথা বলে, সব কথা শুনতে হয় নাকি? আপনার তো খালি না শোনারই বাহানা। আসলে ডাক্তার তো সব স্বাস্থ্যকর জিনিসগুলো বলবে, আর আপনার সেগুলো পছন্দ হবে না। সত্যি ভাগ্য করে আমি একটা বৌমা পেয়েছি, কিন্তু সব দিকেই তোমার তীক্ষ্ণ নজর। কোনটায় আমার ভালো হবে, কোনটায় আমার মন্দ হবে। যাকে একবার যখন বলেছো এই জলটা খেতে হবে, তাহলে তো আমায় এটা খেতেই হবে। যাই, আমি আবার তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই। আমাকে তো মন্দিরে পুজো দিতে যেতে হবে। পুজো দিতে যাবেন ভালো কথা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। ওখানে গিয়ে গল্পের আসরে মেতে যাবেন না। বেশিক্ষণ খালি পেটে থাকা একদম ঠিক হবে না। আচ্ছা রে বাবা, ঠিক আছে, আমি খোকা দোকানে যাবার আগেই চলে আসবো, দেখো তুমি। আমি তো জানি আমার মা ভক্ত ছেলে মাকে প্রণাম না করে বেরোবে না। কি বলে জানো আমার ওই পাগল ছেলে? বলে নাকি মাকে প্রণাম না করে বেরোলে দোকানের কেনা বেচা ঠিকঠাক করে হবে না। তুমি বলো, এগুলো তো অন্ধবিশ্বাস। মোটেই না, আপনার ছেলে যেটা ভাবে সেটাই সত্যি। সবার উপরে তো মা। আপনি কত কষ্ট করে ওকে বড় করেছেন বলুন তো। এখন কথা বলে সময় নষ্ট করবেন না। যান যান, তাড়াতাড়ি করে স্নানটা সেরে আপনি পুজো দিতে যান। আর এই জলটা খান, আগে খান বলছি। এরপর রেবা চলে গেল রান্নাঘরে রান্নার জোগাড় করতে। রেবার সঙ্গে রেবার শাশুড়ি মায়ের সম্পর্ক খুব ভালো। সাধারণত শাশুড়ি বৌমার মধ্যে যে খিটখিটানি সবসময়ের জন্য লেগেই থাকে, তাদের বাড়িতে কিন্তু সেই রকম ছিল না। রেবা তার নিজের বাড়ি ঘর মা বাবাকে ছেড়ে যে শ্বশুর বাড়িতে এসেছিল, সেটা সে বুঝতেই পারেনি, কারণ তার শাশুড়ি মা তাকে যথেষ্ট ভালোবাসত, আর সেও তার শাশুড়ি মায়ের খুব দেখভাল করত। কি গো, আমায় তো খেতে দিয়ে দিলে, মায়ের খাবারটা তো বাড়া পড়েই রয়েছে। মাকে তুমি ডাকনি খেতে? মা, ও মা, খাবারটা বাড়া রয়েছে, খাবে এসো। এই তো রে বাবা, এই তো এসে গেছি। মাকে ছাড়া এই ছেলের মুখে যেন খাবার ওঠে না। আ কি হলো, কি হলো গো বৌমা, কি হয়েছে? এই যে দেখুন দেখুন, ওপরের ঢালাই ফেটে সিমেন্টের চাই এসে পড়েছে। আরেকটু হলে তোমার মাথায় পড়তো। কতবার আপনার ছেলেকে বলেছি, ঘরে ফাটল ধরেছে, মিস্ত্রি ডাকো, ঘরটাকে সারাই করো, কিন্তু আপনার ছেলে কোনো কথা শুনলে তো? মিস্ত্রি লাগাবো বললেই কি লাগানো যায়? এখনকার বাজার দরের যা অবস্থা, সবই তো তুমি জানো। ব্যবসাটাও সেরকম ভালো মতো চলছে না। ঠিক আছে, এই মুহূর্তে তো আর আমি মিস্ত্রি লাগাতে পারবো না, পরে দেখা যাবে খন। তোমার এটা কি বাড়তি খরচ বলে মনে হচ্ছে? এটা খুব প্রয়োজনীয়। তুমি বুঝতে পারছো না? এই যে সবসময় বলো না যে খাবারের সঙ্গে কেন এত কাঁকড়, আসলে ওটা খাবারের দোষ নয়, বা খাবারের সঙ্গে কাঁকড়ও মিশে থাকে না। ওইটা হলো এই ছাদের যে পাথরের টুকরো, কাঁকড়, বালি এইগুলো পড়ে, সেইগুলো খাবারের সঙ্গে মিশে যায়। মেয়েদের বুদ্ধি সবসময় কি হাঁটুর নিচেতেই থাকে নাকি? বলছি বারবার যে আমার কাছে এখন টাকা নেই, বাড়িতে মিস্ত্রি লাগাতে পারবো না আমি এখন। তারপরেও তুমি কিভাবে আমাকে বারবার জোর দিচ্ছ? বলি, টাকা কি গাছে ফলে নাকি? আর একটু হলে পাথরটা মাথায় পড়তো, কিন্তু বাস্তবে তো পাথরটা মাথায় পড়েনি। খামোখা এত ব্যস্ত হয়ে উঠছো কেন তুমি? আমার কথা তুমি আজ বুঝবে না, যেদিন নিজের সঙ্গে হবে সেই দিন বুঝতে পারবে। নাও, খেতে বসো। ওহ, এতটাই ভয় পেয়ে গেছি আমি
বুকটা এখনো কেমন যেন কাঁপছে। শোন না বাবা, তোকে আমি যে কথাটা বলবো বলে ভাবছিলাম, তুই বললি তোর কাছে টাকা পয়সা নেই, কিন্তু গ্রামের বাৎসরিক পুজোর জন্য তো বেশ কিছু চাঁদা দিতে হবে। আর আমি ছেলেগুলোকে বলে দিয়েছি যে তুই তাদের 10,000 টাকা চাঁদা দিবি। ঈশ্বরের ব্যাপার, আমরা যদি চাঁদা না দিই তাহলে ঈশ্বর আমাদের পাপ দেবেন না বল? আমি তো আবার তোর সঙ্গে আলোচনা না করেই কথা দিয়ে দিয়েছি, ওরা আজকে দুপুরবেলায় আসবে চাঁদা নিতে। তখন আমি কি করব বলতো? টাকা নেই আমার কাছে, ঠিক আছে, কিন্তু লোকের কাছে তো আমার নিজের মায়ের সম্মান মাটিতে মিশে যেতে দিতে পারি না। তুমি আবার এটা ভেবো না বৌমা যে ও ঘর সারাইয়ের জন্য টাকা দিতে পারলো না, অথচ আমাকে এক কথাতেই 10,000 টাকা দিয়ে দিল। ও তোমার কথার গুরুত্ব দেয় না, অথচ আমায় বেশি ভালোবাসে। এইসব ভুল ধারণার মধ্যে তুমি থেকো না। আসলে এই ঘর সারাইয়ের থেকে না এই আমার দরকারটা একটু বেশি গো। ঘর তো আজ না হয় কাল সারাই করাই যায়, এই কটা দিন একটু কষ্ট সৃষ্টি করে কাটিয়ে নাও, বুঝেছো? সামনের বছর আমার খোকা ঠিক ঘর সারাই করে দেবে, এই আমি তোমায় কথা দিলাম। এরপর রেবা একদিন গেল বাজার করতে। কি গো মাসি, আলু কত করে? আলু কত করে তোমার জেনে কি হবে? তোমাকে আমি আলু বেচবো না। আগের সমস্ত ধার আগে শোধ করবে, তারপরে তোমায় আমি আলু বেচবো। ধার? তোমার কাছে ধার আছে? আমি বাজার করতে আসি না তো, তাই জানি না। হয়তো আমার স্বামী মাস কাবারই শোধ করে দেবে তোমায়। শোনো, এই মঙ্গলের কাছে না সবাই মাস কাবারই শোধ করে। তোমার স্বামী 3 মাস ধরে ধারে বাজার নিয়ে গেছে, প্রায় 10,000 টাকারও উপরে বিল হয়ে গেছে, এখন 1 পয়সাও শোধ করেনি। আর শুধু আমি কেন, গ্রামে একটু খোঁজ নাও, তোমার স্বামীর মাথায় যতগুলো চুল রয়েছে না ততগুলো পাওনাদার ওই গ্রামে করে রেখেছে। হ্যাঁ, এসব তুমি কি বলছো? এত টাকা ধার হয়ে রয়েছে ওর? কোথায়? ও তো আমায় কিছুই জানায়নি। তুমি কেমন বউ যে পরের ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখো না? অবশ্য আমার এসবে কি যায় আসে, এসব তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমি এর মধ্যে ঢুকবো না। মোদ্দা কথা, আমি তোমায় কিচ্ছু দেবো না ধারে। আগে পয়সা দাও, আগের পয়সা মেটাও, তারপরে মাল নিয়ে যাও। এরপর আর কি, রেবা কোনো রকম বাজার না করে শূন্য হাতে ঘরে ফিরল। বাড়িতে এসে সে আলু সেদ্ধ ভাত বসালো। ঘরে যে একটাও সবজি ছিল না, তাই তার রান্না করার মতো কিছু ছিল না। রাতের বেলা তার স্বামী বাড়িতে আসলে, শুধু ভাত, তরকারি কিছু রান্না করনি? কি করে রান্না করব? বাজারে গিয়েছিলাম তো। মঙ্গলা বলল তোমার নাকি অনেক টাকার দেনা রয়েছে বাজারে। কোথায়? তুমি তো আমার এসব কথা একবারের জন্যও জানাওনি। ঘরের বউকে কি সব কথা জানাতে হয়? ঘরের বউ ঘরেতেই থাকো। হ্যাঁ, আমার বাজারে কিছু দেনা হয়েছে, কিন্তু সেটা নিয়ে তোমার মাথা ব্যথা করতে হবে না, আমি নিজেই নিজেরটা সামলে নেব। ও খোকা, তুই খেতে বসেছিস? আসলে তোর সঙ্গে একটা জরুরি কথা ছিল রে, সেই জন্যই আসা। না না মা, ঠিক আছে, বলো না তুমি কি বলবে। তোর মাস্তুতো বোনের বিয়ে, ওকে তো আর যাতা জিনিস দেওয়া যায় না উপহারে, একটা ভালো সোনার জিনিস দিতে হবে। তাও প্রায় 20,000 টাকা মতো লাগবে। তুই যদি ওই টাকাটার ব্যবস্থা করে দিতিস তাহলে খুব ভালো হতো রে। 20,000 টাকা? মা, আমার কাছে তো এই মুহূর্তে এতগুলো টাকা নেই। ঠিক আছে, আমি কালকের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করব।
তুমি কোনো চিন্তা করো না মা, আমি কালকের মধ্যেই তোমার কাছে সব টাকা দিয়ে দেবো। বাঁচালি রে বাবা, তুই আমাকে বাঁচালি। ঠিক আছে, তুই খেয়ে নে। হ্যাঁ, রাত হলো, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা হতেই এই যে রে বা, তোমার কর্তা বাড়ি আছে নাকি? আরে খাসনবী শান্তি, আপনি? কি হয়েছে? কোনো দরকার ছিল ওর সঙ্গে? ও তো আজকে একটু তাড়াতাড়ি দোকানে বেরিয়ে গেল। আসলে তোমার কর্তা গো আমার কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নিয়েছিল। এই বাড়িটা তো বাঁধা দিয়েছে আমার কাছে, বলেছিল 6 মাসের মধ্যেই টাকাটা শোধ করে দেবে। সে তো দিতে পারছে না, উল্টে 6 মাসের জায়গায় 1.5 বছর হয়ে গেল, সুদটাও ঠিক মতো দিতে পারে না। তাই আমি ঠিক করেছি আগামী 1 মাসের মধ্যে ও যদি শোধ সমেত পুরো টাকাটা দিতে না পারে, আমি কিন্তু এই বাড়িটা নিলামে চড়িয়ে দেবো। হ্যাঁ, ও এই বাড়িটাও বন্ধক দিয়ে দিয়েছে? হায় রে ঈশ্বর, বাঁচার শেষ অবলম্বন, মাথা গোজার শেষ ঠাঁই তো এই বাড়িটাই। এই বাড়িটাও বন্ধক দিয়ে দিয়েছে? কি করেছে ও এত টাকা নিয়ে? সে কি করেছে আমি কি করে বলবো বলো? আমার কাছে টাকা চেয়েছিল, বলেছিল জরুরি দরকার, আমিও দিয়েছি। যাকে টাকাটা করে গেলাম টাকার জন্য। তুমি কিন্তু তোমার স্বামীকে বলে দিও, পরে যেন এই কথাটা না ওঠে যে আমি বিনা নোটিশেই ওকে বাড়ি থেকে উৎখাত করে দিলাম। কেমন? আসি। এ তুমি আমাকে কি সংকটে ফেললে ঈশ্বর। পথ দেখাও আমাকে। এখন আমি কি করব, আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। আর ও তো এইসব ব্যাপারে আমায় কিছু জানায়ও নি। বৌমা, মামা বাবু এসেছেন, 1 কাপ চা করে নিয়ে এসো তো দেখি। আর মিউচুয়াল ফান্ডের অ্যামাউন্টটা অনেকটাই হয়েছে রে, দেখলাম তো 40 লক্ষ টাকা। তবে আমি আমার ছেলেকে কিচ্ছু দেব না। আমার বোন সুষমা এই ভুলটা করেই আজকে মরেছে। ছেলেকে সর্বস্ব দিয়ে দিল, লাস্টে কি হলো বলতো? পথের ভিখিরিতে পরিণত হলো। বউ ছেলে দুজনেই সুষমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তোর ঘাড়ে গিয়ে চাপলো। চিন্তা করে করে অল্প বয়সে আমার বোনটা চলে গেল। আমার বোন যে ভুল করেছে সেই ভুল আমি কিছুতেই করব না। ওই জন্যই তো মিথ্যে কথা বলে ছেলের থেকে আগে ভাগেই আমি টাকাগুলো নিয়ে নিই। ওর বাজারে প্রচুর পাওনা দাম, আর এই সমস্ত কথা আমি জানি। ছেলে তো আমাকে দিতেই নিঃস্ব হয়ে গেছে, কিন্তু আমি কি করব বল? আমারও তো হাত পা বাঁধা। ছেলের ভবিষ্যৎ দেখতে গিয়ে তো আর নিজের ভবিষ্যৎকে নষ্ট করতে পারি না। অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি, তার তো একটা দাম আছে। সেই জন্য ওর টাকাগুলো নিয়েই আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিয়েছি। এসব মা কি কথা বলছেন? মা এত বড় ভুল ধারণা নিয়ে বেঁচে রয়েছেন, অথচ তার ফল ভোগ করতে হচ্ছে আমার স্বামীকে। না, আজকেই আমাকে ওনার সঙ্গে কথা বলতে হবে। তারপর রিবা সমস্ত কথা তার স্বামীকে জানায়। কিন্তু তার স্বামী এইসব কথা শুনে খুব রেগে যায়। আসলে কোনো মা তার ছেলের সঙ্গে এই রকম করতে পারে, এটাই তো অবিশ্বাস্য। আমি বানিয়ে মিথ্যে কথা তোমার মায়ের নামে বলছি না। তোমার মায়ের মনে একটা ভুল ধারণা রয়েছে, আর সেই থেকে তিনি এই ভুলগুলো করছেন। এটার কথাই তোমায় বলছি যে তুমি এই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো। চুপ করো তুমি। আর একটাও যদি আমার মায়ের নামে বাজে কথা শুনেছি না, দূর করে দেবো এখান থেকে, একবারে দূর করে তাড়িয়ে দেবো বলে দিলাম। কি করছিস কি সময়? বৌমার সাথে এরকম ব্যবহার করার আগে তোর একবার সত্যিটা জেনে নেওয়া দরকার ছিল। কি বলছো মামা?
বাইরের এই মেয়েটার কথা শুনে আমি আমার নিজের গর্ভধারিণী মাকে অবিশ্বাস করব? ও যা বলছে একদম সত্যি কথা বলছে। তোর মা আসলে ব্যাংকে অনেকগুলো টাকা রেখে দিয়েছে। বিশ্বাস কর, তোর মা একটা ভুল ধারণার মধ্যে বেঁচে থেকে তোদের জীবনটা পুরো শেষ করে দিতে চাইছে। আমি আগে সত্যি জানতাম না রে যে তোর বাজারে এত টাকা দে না। যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনো ওর এই পথ কাজে ওকে আমি সাহায্য করতাম না। তুই একটা কাজ কর, তুই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যা। আর যাওয়ার সময় তুই তোর মাকে এটা বলে যা যে তুমি যখন ছেলের বিপদে একবারও পাশে থাকতে পারো না, তখন তোমার ছেলেও তোমার সাথে আর এক মুহূর্তও থাকবে না। থাকো তুমি তোমার টাকা পয়সা নিয়ে। বুড়ো বয়সে যখন তোমার ছেলের সান্নিধ্যে থাকার সময় এলো, যখন ছেলে বৌমার থেকে সেবা পাওয়ার সময় এলো, তখন তুমি টাকা 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 করে ছেলে বৌমাকে দূরে সরিয়ে রেখেছো। থাকো তুমি তোমার টাকা পয়সা নিয়ে। কি রে, পারবি তো মাকে এইসব কথাগুলো বলতে? না মামা, আমি মায়ের মুখের ওপর এইসব কথাগুলো কিছুতেই বলতে পারবো না। মা যদি ওইসব টাকা পয়সাগুলো নিয়ে যদি শান্তিতে থাকতে চায় তাহলে থাকুক। মায়ের মুখের ওপর এমন কথাগুলো বলে আমি মাকে দুঃখ দিতে পারবো না। দেখো মামা, আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করেই নেব, কিন্তু মায়ের মনে দুঃখ আমি কিছুতেই দিতে পারবো না। ক্ষমা করে দিস খোকা, আমায় তুই ক্ষমা করে দিস। আমি তোকে ভুল বুঝেছিলাম। দরজার আড়াল থেকে আমি সমস্ত কথাই শুনেছি। কিরকম বাজে মা আমি! ছেলের এত বড় বিপদ শুনেও টাকা গোছাতে বেশি ব্যস্ত ছিলাম। তুই চিন্তা করিস না রে বাবা, আমি তোর সমস্ত দেনা শোধ করে দেব। এসব টাকা পয়সার দরকার নেই। শেষ বয়সটা তুই আমার সঙ্গে থাকিস, তাহলেই আমার হবে। আজ আমি অনেক বড় ভুল থেকে যে বাঁচলাম রে। তারপর তার মা ছেলের সমস্ত দেনা শোধ করে দিল। আর শেষ বয়সে মা, ছেলে, বৌমা সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো।